গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরে কাজ চলছে জানালেন উপদেষ্টা নাহিদ। সমালোচনায় ইতিবাচক হিসেবে দেখছে সরকার বললেন মাহফুজ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ঘুরে দাঁড়িয়েছে ১৬ বছর। হামলা মামলায় জর্জরিত বিএনপি, হাসিনার পতনে উজ্জীবিত সারা দেশের নেতাকর্মীরা। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শিশুদের সর্দি, কাশি, শ্বাসকষ্ট। পুষ্টিকর খাবার ও স্বাভাবিক তাপমাত্রা রাখার পরামর্শ চিকিৎসকদের। এবং বছর না ঘুরতেই বিলীন হয়ে যাচ্ছে মেহেরপুরের ভৈরব নদের ওয়াকওয়ে। সংস্কার অভাবে বেহাল দশা ফেনী পৌরসভার রাস্তাঘাটের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাবিশির আলিজা। এবার বিস্তারিত। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আরেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, যে কোনো সমালোচনা সরকার ইতিবাচক হিসেবে দেখছে। সবার মতামতের ভিত্তিতেই করণীয়। শীর্ষক জাতীয় সংলাপের দ্বিতীয় সেশনে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপের দ্বিতীয় অধিবেশনে অংশ নেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বক্তব্যে তিনি বলেন, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায়, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যেইভাবে ক্ষমতা হস্তান্তর হতে পারে এক রাজনৈতিক দল থেকে আরেক রাজনৈতিক দল বা সরকারের পরিবর্তন, সেই সকল পথ আসলে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের কিছু স্পেসিফিক বিষয়ে আসলে ঐক্যটা সবসময়ের জন্য ধরে রাখতে হবে। যেমন আমি একটা বললাম যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া। সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম বলেন, যে কোনো আলোচনা সমালোচনা সরকার শুনছে, ভবিষ্যতেও শুনবে। সবার মতামত নিয়েই করণীয় ঠিক করবে সরকার। কোনো ভুল ত্রুটি বা কোনো সমালোচনা থেকে থাকে মাঠের জায়গা থেকে, এটা তো এই ক্ষেত্রে এই সরকার যথেষ্ট সচেতন এবং যথেষ্ট ওপেন আছে যে শোনা হচ্ছে মানুষকে। এছাড়া সরকারের গঠনমূলক সমালোচনা করার পাশাপাশি সংস্কার ও নির্বাচন নিয়ে বক্তব্য রাখেন রাজনীতিবিদ, বুদ্ধিজীবী ও বিশিষ্টজনেরা। কিছু সংস্কার কারোর সাথে আলোচনা দরকার নাই, এই মুহূর্তে করতে পারে অন্তর্বর্তীকালীন সরকার তার সেই জোরালো ইচ্ছার উপর ভিত্তি করে। যেমন ওনার এসেই পুলিশ যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার দুটা বিভাগ করা হয়েছিল, শেখ হাসিনা সরকার দুটা ভাগ করেছিল, তারা এসেই কিন্তু সেই দুটোকে একত্রিত করেছে। এটার জন্য কোনো সংস্কার কমিশনের প্রয়োজন হয়নি। স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে 2014 থেকে করার ফলে স্থানীয় সরকার পুরো ব্যবস্থাটা কলুষিত হয়ে গেছে। এই সরকারের সাফল্য কত পার্সেন্ট মনে করেন? 10-এর মধ্যে কত দেবেন? আমি বলেছিলাম 4, আমি এখনো 4-এর বেশি দিতে পারছি না। এই ধরনের জাতীয় সংলাপের আয়োজন পড়ল কি কারণ? কারণ আমরা লক্ষ্য করছি যে অভ্যুত্থানের পরে আমরা সবাই বিভাজিত হয়ে গিয়েছি। আমরা সবাই নিজেদের এজেন্ডা নিয়ে সব থেকে বেশি ব্যস্ত। শনিবার জাতীয় সংলাপের দ্বিতীয় ও শেষ দিনে 3টি আলাদা সেশন হওয়ার কথা রয়েছে। আমি মনে করি সংস্কার নিয়ে আমাদের আলোচনার মধ্যে আগামী 5-6 মাসে অনেক কিছু করে ফেলা যেতে পারে। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। এবার ফিরে দেখা 2024। বিএনপির টানা 16 বছরের আন্দোলন 2024 সালে আলোর মুখ দেখে। দীর্ঘ সময় রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল মাঠে সরব থাকলেও খুব একটা চাপে ফেলতে পারেনি স্বৈরাচার সরকারকে। উল্টো হামলা, মামলা, গ্রেপ্তার সহ নানামুখী চাপে বিপর্যস্ত ছিল বিএনপি নেতাকর্মীরা। অবশেষে গেল 5 আগস্ট এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলে নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হয় নতুন জোয়ার। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। 2008 সাল থেকে টানা প্রায় 16 বছর ক্ষমতা দখল করে রাখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। ভোটবিহীন এমন ক্ষমতা ভোগের প্রতিবাদে নির্বাচন বর্জন সহ রাজপথে আন্দোলন অব্যাহত রাখে বিএনপি।
শুরুতে সংবাদ সম্মেলন ও আলোচনা সভার মধ্যে রাজনৈতিক কর্মকাণ্ড সীমাবদ্ধ থাকলেও 2023 সালের মাঝামাঝিতে বিভাগীয় শহরে সমাবেশের মাধ্যমে নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখার চেষ্টা করে দলটি। আসে লং মার্চ ও পদযাত্রার মতো কর্মসূচিও। ওই বছরই ঢাকা মহাসমাবেশের কর্মসূচিতে দলটি 28 অক্টোবর মহাসমাবেশে অংশ নিতে নয়াপল্টন সহ আশপাশের এলাকা জড়ো হন সারা দেশ থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী। সমাবেশ ঘিরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মারা যায় পুলিশের এক সদস্য, বিএনপির এক নেতা। আমাদের অনেক নেতাকর্মী ওদিন আহত হয়েছে, নিহত হয়েছে, অনেক লোকের আমরা লাশও পাই নাই। অতএব ওই দিনকে স্মৃতি হিসেবে মনে করলে নয়, ওই দিনটা ছিল কালো একটা দিন এবং ওই দিনটা ভয়াবহ, যে দিনের স্মৃতি কখনই আমরা ভুলতে পারবো না। পরদিন হরতাল ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে টানা অবরোধ কর্মসূচি চলাকালে আটক করা হয় মির্জা ফখরুল সহ কয়েকজন সিনিয়র নেতাকে। তারপরও দমানো যায়নি বিএনপিকে। 28 অক্টোবরে মহাসমাবেশ পণ্ড হওয়ার 48 দিন পর বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বড় ধরনের শোডাউন করে বিএনপি। 15 নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদেও হরতাল ও অবরোধ কর্মসূচি দেয় দলটি। এরপর শুরু হয় কোটা সংস্কার আন্দোলন, যাতে সমর্থন দেয় বিএনপি। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে শুরুর দিকে গ্রাহ্য করেনি আওয়ামী লীগ সরকার। এক পর্যায়ে নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হামলা চালায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শান্তিপূর্ণ আন্দোলন রূপ নেয় সংঘাত সহিংসতায়। আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি দলের নেতাকর্মীদের গুলিতে মারা যায় শিশু থেকে শুরু করে শিক্ষার্থী ও সাধারণ জনতা। যে অত্যাচার, নির্যাতন, আয়নাগর, শোষণ, শাসন, লুটপাট যাই করেছে তার প্রমাণ মিলেছে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে 5 অগাস্ট সে পালাতে বাধ্য হয়েছে। জুলাই আগস্টে ছাত্র এবং জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানে যেভাবে আমাদের ছাত্র ভাইদেরকে গুলি করে হত্যা করেছে, আমাদের বিএনপি নেতাকর্মীদেরকে গুলি করে হত্যা করেছে, সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছে, এটি হচ্ছে একটি ফ্যাসিস্ট সরকারের চরিত্র এবং আচরণ। 5 আগস্টের পরে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ আবার নতুনভাবে স্বাধীন হয়েছে এবং বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। শিক্ষার্থীদের 9 দফা দাবি গত 2 আগস্ট সরকার পদত্যাগের 1 দফায় পরিণত হয়। 2 দিন পর অর্থাৎ 4 আগস্ট আইনশৃঙ্খলা বাহিনী ন্যাক্কারজনকভাবে গুলি চালিয়ে দেশ জুড়ে 1.5 শতাধিক ছাত্র জনতাকে হত্যা করে। চলছিল কারফিউ এবং নির্বাহী আদেশে সাধারণ ছুটি, বন্ধ অফিস আদালত। এমন পরিস্থিতির মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত লং মার্চ টু ঢাকা একদিন এগিয়ে নিয়ে আসা হয়। কারফিউ ভেঙে রাজধানীর পথে পথে লাখো ছাত্র জনতার ঢল নামে। অবশেষে 5 আগস্ট ছাত্র জনতার উত্তাল ঢেউয়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন স্বৈরাচারী শেখ হাসিনা। এতে ছাত্র জনতার সঙ্গে বিজয় আনন্দে মাতে বিএনপি। এই সফলতা শুধু জুলাই অগাস্টে না, এই সফলতার কাজ শুরু হয়েছে 16 বছর আগ থেকে। তারেক রহমান বিদেশে থেকে আস্তে আস্তে দলকে সংগঠিত করেছে। পুরো আন্দোলনে নিহতদের মধ্যে 422 জন নেতাকর্মী রয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শিশুদের সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও ডায়রিয়াজনিত রোগবালাই। ডাক্তারদের মতে আবহাওয়ার তারতম্যের কারণে শীতকালে নানান রোগের আক্রান্ত হয় শিশুরা। প্রিয় সন্তানকে সুস্থ রাখতে পুষ্টিকর খাবার দেওয়ার পাশাপাশি স্বাভাবিক তাপমাত্রায় রাখার পরামর্শ দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের বহির্বিভাগে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রোগীর সংখ্যা। যেসব রোগীদের বাসায় কিছু ব্যবস্থাপত্র দিলে সেরে যায় তাদের ছেড়ে দেয়া হচ্ছে, অন্যদের ভর্তি করা হচ্ছে হাসপাতালে। হাসপাতালের নিউমোনিয়া ওয়ার্ডে 3 মাস বয়সী মাইমুনা। ঠান্ডাজনিত অসুখ শিশুটির। হাসপাতালের বিছানা ছেড়ে মায়ের কোলে আশ্রয় নিয়েছে। একই সমস্যা 1 মাস 29 দিন বয়সী আয়ানের। নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছে এই একরত্তি শিশুর। হঠাৎ করে দেখি যে নাক দিয়ে পানি আসতেছে, তারপরে আমরা ডক্টরের কাছে যাই। ডক্টরের কাছে যায় মেডিসিন নিয়েছি, ইমপ্রুভ হয় না দেখে উনি ভর্তি দিছে। 2 দিন থাকার পরে বলছে যে নিউমোনিয়া, তারপরে আমাদের সদরে পাঠিয়ে দিছে, এরপরে ট্রান্সফার করে দিয়েছে ঢাকায়। শীত মৌসুমে শ্বাসকষ্ট, অ্যাজমা, রেসপিরেটরি অসুখ বেড়ে যায়, সঙ্গে অন্যান্য সমস্যাও বাড়ে। এই রোগগুলো বেশি হয় কারণ কিছু কিছু ভাইরাস থাকে যা শুধু শীতের সময়ই বাড়ে। বাচ্চাটা হাফেজিয়াত রাখছিলাম, বুঝছেন, হাফেজিয়াত রাখে বাচ্চার এটা নিউমোনিয়াটা বেশি হয়ে গেছে। এখন জ্বর না, এখন শুধু শ্বাসকষ্টটা আর কাশিটা এখন দূর হয় না ঠিকঠাক মতো না।
এ সময় বৃষ্টি কম হয় বলে বাতাসের ধুলা ও অন্যান্য উপাদান বেড়ে যায়, ফলে রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়ে। শীতকালীন রোগ বলতে ভাইরাল ইনফেকশন জনিত যে রোগগুলো সেগুলোই আমরা বেশি পাচ্ছি। ছোট শিশুদের 2 বছরের নিচে যারা আছে তাদের ব্রঙ্কিওলাইটিস বলে একটি রোগ আছে, এবং 2 বছরের ঊর্ধ্বে যারা তাদের দেখা যাচ্ছে নিউমোনিয়া, ভাইরাল নিউমোনিয়া, এবং এর পাশাপাশি যাদের অ্যাজমা বা এই জাতীয় রোগ আছে। অ্যাজমা এত অ্যালার্জি জনিত রোগ আমরা সবাই জানি, দূষণের সাথে জড়িত, এবং এর পাশাপাশি ডায়রিয়া, ভাইরাস জনিত যে ডায়রিয়াগুলো, এই ধরনের অসুখ বিসুখও আমরা ফেস করছি। শিশুদের জনসমাগমে না নেয়া, বাইরের খাবার না খাওয়ানো ও অতিরিক্ত গরম কাপড় না পরানোর পরামর্শ দেন এই চিকিৎসক। বেশি গরম করা যাবে না, আবার বেশি শীতলও করা যাবে না। প্রপার কাপড় পরে যেতে হবে, প্রপার তাপমাত্রা মেনটেন করতে হবে। বাইরের খাবার, ধুলোবালি যত সম্ভব এড়িয়ে চলতে হবে। পাবলিক সমাগম মানে জনসমাগম, অনেক ক্রাউডেড প্লেস এড়িয়ে চলতে হবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। নিচে বাচ্চাদের দর্শক, এই পর্যায়ে উত্তরাঞ্চল থেকে সরাসরি আবহাওয়ার খবর জানার চেষ্টা করব। পঞ্চগড় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রওশন জামিল। জামিল, 7 সকালে পঞ্চগড়ের শীত এবং কুয়াশা কেমন দেখছেন? আবহাওয়া অফিস এ ব্যাপারে কি বলছে? এই জেলায় শীত তাড়াতাড়ি আসে এবং যায় শেষে। পৌষ মাসে কিন্তু লোকজন মনে করতেছে যে মাঘ মাসের মতো শীতের অনুভব মনে করতেছে, এবং শীত যত ঘনিয়ে আসতেছে দিন দিন শীতের তীব্রতা বেড়েই চলছে। বিকেলের পর থেকে শুরু হয় কনকনে শীতল হিম ঠান্ডা বাতাস, এবং এখানে যে পরিস্থিতিটা আমরা দেখতেছি যে প্রতিদিন সূর্য উঠছে, কয়েকদিন থেকে রেগুলার সূর্য উঠতেছে, কিন্তু শীতের তীব্রতা কিন্তু আছেই। এবং সন্ধ্যার পর থেকে আপনার কনকনে হিমালয়ের যে ঠান্ডা বাতাস, এই ঠান্ডা বাতাসের কারণে তাপমাত্রা এবং ঘন কুয়াশা বাড়তেই থাকে। এবং হেডলাইট জ্বালিয়ে দিনের বেলাও কিন্তু কখনো কখনো গাড়ি ঘোড়া চলাচল করছে। এবং গতকালের যে তাপমাত্রা, এই তাপমাত্রাটা ছিল 9.5 ডিগ্রি সেলসিয়াস। আজকেও সকাল 6টার সময় তেঁতুলিয়া আবহাওয়া অফিস 9.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে। এবং এখানে যে শীতের কারণে যে লোকজন এবং দোকানপাটগুলো একটু দেরিতে খুলে এবং কাজেও যেতে পারতেছে না অনেকেই। এর মাঝখানে আপনাকে বলে রাখি যে এই যে হোটেল শ্রমিক, রিক্সা শ্রমিক, চা শ্রমিক এবং পঞ্চগড়ে পাথর শ্রমিক, নদীতে পাথর তুলে এই শ্রমিকরা এই সময় মতো কাজে যেতে পারে না এবং নদী থেকে পাথর তুলতে পারে না। এই মানুষগুলা আসলে আপনার কি শীতজনিত এই যে শীতের যে সমস্যাগুলো এবং গরম কাপড়, এই কাপড়ের সমস্যায় কিন্তু লোকজন সব সময় চিন্তা ভাবনা করে যে তাদের জন্য শীত বস্ত্র দেওয়া হয় এবং কম্বল দেওয়া হয়। এবং এই জেলার সচেতন নাগরিক সমাজ মনে করেন যে এখানে সরকারি বেসরকারি পর্যায়ে দায়িত্বশীল এবং যাদের অর্থ সামর্থ্য যাদের আছে, তারা এই ছিন্নমূল নিম্ন আয়ের মানুষের পাশে এসে দাঁড়াতে পারলে ভালো হয়। এবং এখানে যে শীত মানুষ আপনাকে এখন সকাল 9টা পার হয়ে গেছে, কিন্তু লোকজন এই মুহূর্তে জি জামিল, আপনাকে ধন্যবাদ। বছর না ঘুরতেই মেহেরপুরের ভৈরব নদে প্রায় 12 কোটি টাকা ব্যয় নির্মিত ওয়াকওয়ে ভেঙে বিলীন হয়ে যাচ্ছে নদীগর্ভে। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে ওয়াকওয়ে, দ্রুত সময়ের মধ্যে মেরামতের দাবি জানিয়েছেন তারা। ফারুক আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন বুসরাত জাহান। 2023 সালের শুরুতে 11 কোটি 90 লাখ টাকা ব্যয়ে মেহেরপুরে ভৈরব নদের দুই পারে 18 কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ কাজ পায় কুষ্টিয়ার সৈকত এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্ধারিত সময়ে কাজ শেষ করলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতিতে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হয় ওয়াকওয়ে। হালকা বৃষ্টিতে বর্তমানে বিভিন্ন স্থান দেবে গিয়ে নদী গর্ভে বিলীন হচ্ছে। তাতে কয়েক কোটি টাকার প্রকল্পে কোনো লাভ হয়নি এলাকাবাসীর। এছাড়াও অভিযোগ আছে ওয়াকওয়ে নির্মাণের জন্য জমি অধিগ্রহণ না করেই জোরপূর্বক 2 ফসলি জমি দখল করা হয়েছিল। কোটি কোটি টাকা খরচ করে রাস্তাটা যে তৈরি করেছে, রাস্তাটা এখন ভেঙে গেছে, রাস্তার একটা কাজ করার কোনো অজ্ঞতা সরকারের নেই। থেকে এখনো পর্যন্ত রাস্তার দিকে যেতে পারেনি, মোটরসাইকেলে কারোর বাড়ির হতে যেতে হয়।
রাস্তা যাওয়ার কোনো চলাচল করার সেরকম কোনো ব্যবস্থা নেই। রাস্তা হয়েছে এটা মানুষের উপকারের জন্য, এটা ঠিক আছে, কিন্তু এটা তো সরকার ধরেন একবার করেনি বা পাবলিকে কোনো টাকা পায়নি, এর জন্য ক্ষতিপূরণ হয়েছে। এই ক্ষতিপূরণের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদনও করেছি আমরা, সেই আবেদনেরও কোনো সাড়া আমরা পাইনি। ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কথা বলে দ্রুত সময়ের মধ্যে ভাঙা অংশগুলো মেরামত করা হবে। তবে কারো জমি দখল করা হয়নি জানিয়ে এই কর্মকর্তা বললেন, 2013 সালের নদী সংরক্ষণ আইন মেনেই ভৈরব নদের দুপারে ওয়াকওয়ে তৈরি হয়েছে। বর্ষা পরবর্তীতে কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা অভিযোগ পেয়েছি, সেগুলো আমরা সরজমিনে পরিদর্শনে করেছি এবং ঠিকাদারদেরকে ইতিমধ্যে জানানো হয়েছে তাদের যে ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড সেটা চলমান আছে এই কাজগুলো ঠিক করার জন্য। নদীর যে জায়গা, পাশাপাশি যে মহামান্য হাইকোর্টের রায় অনুযায়ী যে সিএস অনুযায়ী যে নদীর ম্যাপ, সেটাকে ঠিক রেখেই আমরা কাজ বাস্তবায়ন করার চেষ্টা করেছি। জনগণের স্বার্থে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা স্থানীয়দের। বুশরাত জাহান, মোহনা সংবাদ। চাঁদপুরের মেঘনায় জাহাজে 7 খুনের ঘটনার রহস্য উদ্ঘাটন, বিচার ও ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকরা। বৃহস্পতিবার মাঝরাত থেকে চট্টগ্রাম, চাঁদপুর, মোংলা, কুয়াকাটা, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে নৌযান শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে সব বন্দরের পণ্য খালাস, তবে যাত্রীবাহী নৌযান কর্মবিরতির আওতামুক্ত রয়েছে। দর্শক, নৌযান ধর্মঘটের সবশেষ খবর জানব চট্টগ্রাম থেকে। সেখান থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী সুমন কুমার দে। সুমন, আমরা জানি নৌযান ধর্মঘটের কারণে পণ্য খালাস বন্ধ রয়েছে, ব্যবসায়ী এবং নৌযান মালিকরা কি বলছেন সেখানে? চট্টগ্রামের যে বাংলা বাজারে এখানে 26 তারিখ কিন্তু শ্রমিকেরা তাদের কর্মবিরতি পালন করছে। এই মুহূর্তে আমার সামনে রয়েছে কেন্দ্রীয় কমিটির ক্রিয়া সম্পাদক বাপি। আপনার কাছে জানতে চাই, আপনারা তো 26 তারিখ থেকে যে কর্মবিরতি পালন করছেন, আপনাদের দাবিগুলা কি বা পরবর্তী আপনাদের কর্মসূচি কি, একটু যদি আমাদেরকে বলেন। আমাদের দাবিগুলো হচ্ছে যে এবং সাদাবাজি বন্ধে এবং কর্মক্ষমতা যে ডাকাতি হচ্ছে সেগুলো বন্ধে প্রশাসনের এবং বিদ্যুৎ আপনারা জানেন আমাদের সাথে সংশ্লিষ্ট দপ্তরের কোনো ফলের যোগাযোগ করে নাই। আমাদের সাথে যোগাযোগ যতক্ষণ যোগাযোগ না করবে এবং যতক্ষণ কাজগুলো মেনে নেওয়া হবে অবরোধ করা হয়েছে। আজকে আকাশমন্ডল তৈরি হয়েছে, শ্রমিকরা মনে করে এই আকাশমন্ডলের অভিজ্ঞতা একটা গর্জে না, কারণ একজন শ্রমিক একজন লোক সে এই জাহাজটা পরিচালনা করে কোনোভাবে পসিবল না। আমাদের জাহাজটা পরিচালনা করতে হলে ন্যূনতম আপনার 5 জন লোক লাগে। সেক্ষেত্রে এই আকাশমন্ডল তাকে সামনে আনা হয়েছে। আকাশমন্ডল আমরা করে নিলাম, সে 7 জন লোককে হত্যা করলো। 7 জন লোককে হত্যা করার পরে সে আবার জাহাজটা এক থেকে ছাড়িয়ে আরেক সারে বিয়ে নিয়ে গেল। আমরা মনে করি শ্রমিক এটা প্রত্যাখ্যান করে, এবং যদি আকাশমন্ডল করে দেখে সে একা করতে পারে না, তার সাথে আরো দোষী ছিল। সমস্ত দোষী থেকে গ্রেপ্তার আইনের আওতায় আনা হোক, আইনের আওতায় এনে যে ঘটনাটা কেন হয়েছে সেটা বিশ্বব্যাপী এবং নিহত শ্রমিক তাদেরকে বিশ্ববিদ্যালয় ক্ষতিপূরণ। এবং আমরা যে বর্তমানে এই নিরাপত্তা আছি, আমরা আতঙ্কে আছি, আমরা আমাদের শ্রমিকদের কাজ করতে আতঙ্ক করতেছেন, সে আতঙ্কটা সংরক্ষণ করতে তাদের কার্যকলাপের মাধ্যমে এবং নিরাপত্তার মাধ্যমে শ্রমিকদের ভিতরে জনমনে আতঙ্ক। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ। জি সুমন, আপনাকে ধন্যবাদ।
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ফেনী পৌরসভার বিভিন্ন রাস্তাঘাট। বন্যায় পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের অনেকগুলো রাস্তা ভেঙে গেছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারীদের। রাস্তাগুলো সংস্কার করা এখন সময়ের দাবি। সুরঞ্জিত নাগের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ফেনী পৌরসভার 18টি ওয়ার্ডের প্রায় সবকটি ওয়ার্ডে রাস্তাঘাটের অবস্থা নাজুক। তার মধ্যে বেশি অবহেলিত 15 নম্বর ওয়ার্ড। রাস্তাগুলোর পিচ ঢালাই উঠে গিয়ে কোথাও কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে চলাচলে ভীষণ অসুবিধায় পড়ছে এখানকার সাধারণ মানুষ। ছাত্রছাত্রীরা আসা যাওয়া করতে পারতেছে না, তারপর বাড়িঘর আছে, অনেক মানুষের আসা যাওয়া, এগুলা মোটামুটি সবাই তো ভোগান্তি ভোগ করতেছে। 20 বছর আমরা অনেক কষ্ট করতেছি, পানি হলে হাঁটতে পারে না, রুগী করে আনতে নিতে বড় সমস্যা। 15 নম্বর ওয়ার্ডে 4 মাস আগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশের রাস্তাটির একটি অংশ বন্যার পানিতে বিলীন হয়ে গেছে। এ সড়ক দিয়ে প্রতিদিন অন্তত 2000 মানুষ চলাচল করে, কিন্তু বর্তমানে পথচারীদের সাঁকো দিয়ে পারাপার হতে হচ্ছে। বন্যার মধ্যে রাস্তাটা ভেঙে গেছে, বন্যা পরবর্তীতে এই পর্যন্ত এই রাস্তাটার কোনো সংস্কার হয়নি। এই রাস্তাগুলো ঠিক হচ্ছে না, হবে বা হবে না, অনেক আশা দিয়ে যাচ্ছে। বন্যা পরবর্তী সময়ে 18টি ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত 100 কিলোমিটার রাস্তা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানালেন এই প্রকৌশলী। শহরে বন্যার কারণে আমাদের ফেনী পৌরসভার প্রায় 100 কিলোমিটার রাস্তা নষ্ট হয়েছে। এই দিন আমরা 30 কোটি টাকার মতো এস্টিমেট করেছিলাম। এই প্রকল্পটা দ্রুত বাস্তবায়নের জন্য আমরা বিভিন্ন জায়গায় চেষ্টা করতেছি। আমাদের ফেনী উন্নয়ন প্রকল্প থেকে আমাদের সরকারের কাজ করতেছিল, কিছু টাকা কাজ বাকি ছিল, ওই কাজগুলো এখন শেষ হওয়ার পথে বন্যার পরে। আর বাকি কাজগুলো ইনশাআল্লাহ আমরা আগামী 6 মাসের ভিতরে শেষ করতে পারব। কিছু রাস্তাঘাটের সংস্কার কাজ শুরু হয়েছে এবং বাকিগুলো পর্যায়ক্রমে সংস্কার ও উন্নয়ন করা হবে বলেও জানিয়েছেন তিনি। আফরিন পপি, মোহনা সংবাদ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।